ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। টিম মির্চি বাংলা ধূমপান ও মদ্যপানকে কোনোভাবেই সাপোর্ট বা প্রমোট করে না। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে এর মিল থাকলে তা কাকতালীয়। এই গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটিতে প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু, আবেগ অথবা সংবেদনশীল তথ্য থাকতে পারে। Brain.com সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনাকে স্বাগত। আজ আপনার জন্য ডক্টর অনিন্দিতা দের লেখা গল্প সাক্ষী প্রিয়তমা। ক্লাসের পর নিজের কেবিনে এসে চেয়ারে শরীরটাকে এলিয়ে দিল মেঘলা। পুরাণের নারী চরিত্রদের নিয়ে প্রায় 2 ঘন্টা ধরে লেকচার, প্রশ্নোত্তর পর্ব সামলানোর পর এবার সাময়িক বিরতি। আবার সেকেন্ড হাফে ক্লাস। এলিয়টের ওয়েস্টল্যান্ড, প্রায় 300 বছর আগে লেখা এই কবিতাটা এই সময় আরও বেশি রিলেটেবল। তাই ম্যানেজমেন্টের চোখ রাঙানি সত্ত্বেও মেঘলা এক প্রকার জোর করেই কবিতাটা সিলেবাসে রেখেছে। কবিতাটায় চোখ বোলাচ্ছিল মেঘলা। এমন সময় কেবিনের দরজায় টোকা পড়ল। 2 কাপ কফি হাতে এইচওডি অম্লানদা দাঁড়িয়ে আছে। একটু অবাকই হলো মেঘলা। যেচে পড়ে খেজুরে আলাপ করার লোক অম্লানদা নয়, মেয়েবাজি করার রোগও নেই। তাহলে আজ এভাবে কফি নিয়ে? ভাবনার গতিতে লাগাম টেনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মেঘলা। বলল, আরে অম্লানদা, এসো এসো, আমাকেই তো ডেকে পাঠালে পারতে। তোর কফিতে চিনি চলে তো, নাকি আবার ডায়েট ফাইট করিস? আমার ঠিক খেয়াল নেই আসলে, তাই চিনি সমেতই। আরে কোনো ব্যাপার না, কিন্তু ইউনিট টেস্টের কোয়েশ্চেন পেপার তো আমি তোমাকে কালকেই মেল করে দিয়েছি। সব ঠিকঠাক আছে তো? আমি এখনও ইমেল খুলেই দেখিনি, কিন্তু কথা সেটা না। তোর সঙ্গে কয়েকটা জরুরি বিষয় নিয়ে আলোচনা দরকার, একটু ইম্পর্ট্যান্ট আর কি। বাঁশটা কোন দিক থেকে আসতে চলেছে গেস করার চেষ্টা করলো মেঘলা। নিশ্চয়ই ক্লাস লোড বাড়িয়ে দেবে, নাকি সিলেবাসে কন্ট্রোভার্সিয়াল টেক্সট রাখা নিয়ে আবার কোনো ঝামেলা হয়েছে। ভাবনার টুকরোগুলো মিলিয়ে যাওয়ার আগেই অম্লানদা বলে উঠল, তোর রিসেন্টলি তেমন পাবলিকেশন নেই কেন? এপিআই স্কোর কমে গেলে প্রমোশন হবে কি করে? এই ব্যাপার। মেঘলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। গত কয়েক মাসে ওর জীবনে ঝড় বয়ে গেছে। কথার সঙ্গে সম্পর্কটা মা বাবা ঠিক মেনে নিতে পারেনি। মেয়ের সমকামী তা জানাজানি হলে নাকি সমাজে মুখ দেখাতে পারবে না। ওদের অমতেই মেঘলা কথার সঙ্গে লিভ ইন করা শুরু করেছে। সালটা 2052, আর জায়গাটা কোনো পিছিয়ে পড়া গণ্ডগ্রাম নয়, বরং কল্পনা নগরীর মতো শহর। তাও যদি এত বছরেও মানুষ মুক্তমনা না হতে পারে, তাহলে সেটা তাদের সমস্যা। যদিও রিসেন্টলি বাবা মার সঙ্গে কথা হয়েছে বারচারেক। একদিন বেজার মুখে ওদের ফ্ল্যাটটাও দেখে গেছে মা। ব্যালকানিতে দক্ষিণা বাতাস বইছে না এখনো, তবে ধীরে ধীরে বরফ গলছে। কিরে, কিছু জিজ্ঞেস করলাম তো? আসলে আমার গত বছরটা কেমন কেটেছে সেটা তো জানোই। মানে সংসার গোছাতে গিয়ে আর পেপার পাবলিকেশন হয়ে ওঠেনি। কাজের জায়গায় এইসব অজুহাত দিলে তো চলে না। যাই হোক, পরের সেমিস্টারে তোর ক্লাস কমানো হচ্ছে, রিসার্চের জন্য বেশি সময় পাবি। সেই সময় না হয় পেপারগুলো পাবলিশ কর। ক্লাস কমানো হচ্ছে কেন? ছাত্রছাত্রীরা কিছু বলেছে? দেখ, তোকে মিথ্যে কথা বলবো না, গত মাসে কলেজ ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর থেকে আমাদের উপর চাপ আসা শুরু হয়েছে। কোনো কিছুই আর আগের মতো থাকবে না হয়তো। কিন্তু তার সঙ্গে ক্লাস নেওয়ার সম্পর্ক কি? মানে কি হয়েছে একটু খুলে বলবে? উপর মহল থেকে বলা হয়েছে যে তোর ব্যক্তিগত জীবন ছাত্রছাত্রীদের কাছে খারাপ দৃষ্টান্ত সেট করছে। তাছাড়া তুই ফেমিনিজম নিয়ে ক্লাসে যেসব কথাবার্তা বলিস, সেইগুলো ওদের বিশেষ পছন্দ নয়। মানেটা কি? মেয়েদের অধিকারের কথাটুকুও বলতে পারবো না? তাছাড়া আমি ক্লাসে কি বলি সেটা উপর মহল জানলো কি করে? না মানে, গত মাস থেকে সব ক্লাসের সিসিটিভি ফুটেজ পাঠাতে হচ্ছে উপর মহলে। ওদের বক্তব্য তুই ভুলভাল বার্তা দিয়ে ছাত্রছাত্রীদের মনকে বিপদে ঠেলছিস, তাই তোকে আপাতত ক্লাসরুম থেকে সরিয়ে দিতে হবে। কান্নাটা দলা পাকাতে লাগলো মেঘলার গলার মধ্যে। এরকম একটা আঘাতের জন্য তৈরি ছিল না ও। ছাত্রছাত্রীদের মধ্যে এত জনপ্রিয়তা সত্ত্বেও ওর কেরিয়ারটা এইভাবে ধ্বংস হয়ে যাবে।
এই অপমানটা কি সত্যিই আমার পাওনা ছিল অম্লানদা? আমার সত্যিই কিছু করার নেই রে। পরিস্থিতির সাথে তাল মিলিয়ে নিজেদের একটু পাল্টে নেওয়া হয়তো বুদ্ধিমানের কাজ হবে। তুই পাবলিকেশনটাতেই মন দে কেমন। বৃথা সান্ত্বনায় কাজ হলো না। কাঠের পুতুলের মতো বসে রইল মেঘলা। কয়েক মুহূর্ত অস্বস্তিকর নীরবতার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো অম্লানদা। একটু ইতস্তত করেই যেন বলল, আর মেঘলা, আমি তোর ভালো চাই তাই বলছি, টেবিল থেকে কথার ছবিটা কটা দিনের জন্য সরিয়ে রাখা ভালো হবে, বুঝলি? ফেসবুক অ্যাকাউন্টটাও লক কর। ভালোবাসাটা মনেই থাক না, সবাইকে দেখাতে হবে কেন, তাই না? বিকেলে বাড়ি ফিরে কথাকে দেখে বেশ অবাকই হলো মেঘলা। এমনিতে ব্যস্ততার সম্রাজ্ঞী রাত 10টার আগে অফিস থেকে বেরোয় না। আজ হঠাৎ হলো কি? উম্ন ঝুমনো চুল, ধ্যাবড়া কাজল, একটার পর একটা সিগারেট টেনে চলেছে। মেঘলা চিৎকার করতে গিয়েও নিজেকে সামলে নিল। নাকে রুমাল চাপা দিয়ে ঘরে রুম ফ্রেশনেস স্প্রে করতে করতে জিজ্ঞাসা করলো, কিরে, আজ এত তাড়াতাড়ি? রাতে আবার বেরোবি নাকি? কথা মাথা নেড়ে না বলে বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। ডাইনিং রুমের সোফায় গুম হয়ে বসে রইল মেঘলা। কথা ক্রাইম রিপোর্টার, ওর কাজের চাপ, টেনশন অনেক বেশি। মাঝে মধ্যেই মুড সুইং হয়। আজ মেঘলার দুঃখের দিন। কথার সঙ্গে সবটা শেয়ার করতে পারলে ওর একটু হালকা লাগতো, কিন্তু সে তো নিজেই মুখ ফুলিয়ে বসে আছে। এমন যে কেন করে মেয়েটা? সুখ দুঃখগুলো যদি ভাগ করে নিতেই না পারলো, তাহলে আর সংসার করা কেন? সোফায় বসে গল্পের বই পড়ে মেঘলা সারা সন্ধেটা কাটিয়ে দিল। রাতের খাবার গরম করে কথাকে ডাকল। কথা দরজার ওপার থেকেই জানিয়ে দিল, আমি খাবো না। কথা দরজাটা খোল, খোল না। মাঝে মাঝে না বড্ড জ্বালাস, তুই খুলবি? কথা উঠে ছিটকিনি খুলে দিয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। সব কিছুর একটা সীমা আছে কথা। কি হয়েছে বলবি দয়া করে? অফিস পলিটিক্স সবার সাথেই হয়, আমার সাথেও হয়েছে। আজ কি হয়েছে? কিন্তু তোর মতন একলা ঘরে প্যাঁচার মতন বসে থেকে ফুসফুস ফুটো করছি না আমি। কঠিন পরিস্থিতিতে এভাবে ভেঙে পড়লে চলে? কেন? তোর সঙ্গে আবার কি হলো? মেঘলা খুলে বলল সবটা। সিগারেট নিভিয়ে সোজা হয়ে বসল কথা। চিন্তিত গলায় বলল, কি অদ্ভুত দেখ, আজকেই আমাকে ক্রাইম থেকে সরিয়ে বিনোদনে দেওয়া হলো। রিঙ্কিদি ফোন করেছিল একটু আগে, ওর চাকরিটাও চলে গেছে আজ। সবার একই দিনে এমন অভিজ্ঞতা হওয়া কি নিছকই কোইন্সিডেন্স? আমার ভালো লাগছে না রে একদম। কোন সেলিব্রিটির কটা কুকুর আছে, কোন নায়িকা লুকিয়ে অবর্ষণ করছে, এই সব নিউজ কভার করে মশলা মাখিয়ে লিখতে হবে? হ্যাঁ, যাদের ভালো লাগে লাগে, কিন্তু আমার কাছে এইসব কাজে জাস্ট কোনো চ্যালেঞ্জ নেই। বাজে বিরক্তিকর কাজ। যা চলছে তাতে বোধহয় মেয়েদের অ্যাবর্শন রাইটটাও আর থাকবে না। এটা কোন অন্ধকার যুগ শুরু হলো বলতো? জীবনে প্রথমবার স্টেবিলিটি শব্দটার মানে বুঝতে শিখেছিলাম। মনের মতো চাকরি, তুই, আমার না পাওয়ার কষ্টটা মুছে যাচ্ছিল জানিস একটু একটু করে। কিন্তু সবার কপালে হয়তো সুখ সহ্যই হয় না। মেঘলা কিছু না বলে কথার পাশে বসে ওর হাতে হাত রাখল। প্রচুর লড়াই করতে হয়েছে কথাকে। ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মা বাবাকে হারানোর পর অনাথ আশ্রমেই বড় হয়েছে ও। অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। ডান পিঠে কথার স্বপ্নের চাকরি ক্রাইম রিপোর্টিং। লক্ষ্য পূরণের পরেও সর্বহারা হওয়ার যন্ত্রণা কেন সহ্য করতে হচ্ছে ওকে? বিষাদের মেঘকে সাময়িকভাবে দূরে সরিয়ে রেখে কিছুক্ষণ পর ডিনার করতে বসল ওরা। কথা টিভি অন করল। নিউজ চ্যানেলে গম্ভীর মুখে সঞ্চালক বলে চলেছে, আজকের বিশেষ সংবাদ। কল্পনা নগরে আজ থেকে কার্যকর হলো একগুচ্ছ নতুন বিধি। কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা, সেনাবাহিনী, সোশ্যাল মিডিয়া ও প্রশাসনিক বিভাগের চাকরি থেকে নারীদের দ্রুত সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারীদের সুরক্ষা ও আব্রু সুনিশ্চিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। কথার গলার ভাত আটকে গেল। উত্তেজিত হয়ে কাঁচের গ্লাসটা ছুঁড়ে মেরেও বলে উঠল, হোপলেস! এসব কি সার্কাস শুরু হয়েছে? কথাকে আপাতত শান্ত রাখার জন্য মেঘলা তাড়াতাড়ি চ্যানেল ঘুরিয়ে দিল। সেখানেও সংবাদ পাঠ চলছে। প্রেমে এবার নিষেধাজ্ঞা, নৈতিক পুনর্গঠন আইন 148 ঘোষণা করা হয়েছে। আবারও বলছি, নৈতিক পুনর্গঠন আইন 148 ঘোষণা করা হয়েছে। 2 নারী বা 2 পুরুষের মধ্যে যৌন সম্পর্ক বেআইনি হিসেবে গণ্য করা হবে। যারা এইরূপ সম্পর্ক বজায় রাখবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে, এটাও জানানো হয়েছে। 30 বছরের ঊর্ধ্বে অবিবাহিত নারীকে 4 জন সদস্যের সামাজিক বোর্ডের বেছে দেওয়া পাত্রকে বিয়ে করতে হবে। এবং শুধু তাই নয়, সমাজের রীতিনীতি না মানা নারীদের জন্য চালু হবে কারেকশন ক্যাম্প। এবার মেঘলার কপালে চিন্তার ভাঁজ পড়ল। রাগে লাল হয়ে গেল কথার মুখ। ও একটুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, শোন, এই শহর ছেড়ে না, এই দেশ ছেড়ে আমাদের পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সাউথ ইস্ট এশিয়া অনেক দেশে ভিসা অন অ্যারাইভাল আছে এখনো। আমাদের চলে যেতে হবে, বুঝলি? পালানোটাই কি সব সমস্যার সমাধান নাকি? তাছাড়া চাকরি, বাবা মা। ওফ, তোর কাছে কি কোনো বেটার প্ল্যান আছে? থাকলে বল। শোন না, আমার মনে হয় এই বদলটা না সাময়িক। দেখবি বিদ্রোহ হবে, প্রতিবাদ হবে, মানে এরকম দুঃস্বপ্নের রাত এটা খুব তাড়াতাড়ি কেটে যাবে। সত্যি একটু ধৈর্য ধর বাবু, এরকম করিস না। বেশ, তবে তাই হোক। সারা জীবন তোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছি, বিপদের দিনে একা পালাবো না। মেঘলা জড়িয়ে ধরল কথাকে। কান্না ভেজা রাতে ঠোঁটে মিশে গেল ঠোঁট, এক হয়ে গেল দুটো শরীর। আদর করতে করতে কথা ফিসফিস করে বলল, আয়, নিষিদ্ধতার আগুনে নরক গুলজার করি। চল, আরো পাপ করি। কচ্ছপের গতিতে কেটে গেল 3 মাস। অন্ধকার কাটেনি, বরং আরো গাঢ় হয়েছে। মেঘলা সারাদিন কলেজে গিয়ে বসে থাকে। ক্লাস নেই, কাজ নেই। কথারও হাল একই রকম। সাংবাদিকতা পেশা হিসেবে মেয়েদের জন্য উপযুক্ত নয়, এই মর্মে ইতিমধ্যে ওর অনেক কলিগকে ছাঁটাই করা হয়ে গেছে। কথার চাকরির ভবিষ্যৎও অনিশ্চিত। সংবাদ মাধ্যমকে সরাসরি নিয়ন্ত্রণ করে সামাজিক বোর্ডের 4 সদস্য। সমকামী প্রেম নিষিদ্ধ। আইনের চোখে কথা আর মেঘলার সম্পর্ক এখন অবৈধ। অম্লান আগে প্রেমের কবিতা লিখত, এখন শুধু স্লোগান লেখে বোর্ডের গুডবুকে থাকার জন্য। এখন কথা বলা, হাসি, প্রতিবাদ সব অপরাধ। কল্পনা নগরীর রাস্তায় টহল দেয় নীতি পুলিশ। মুখে তাদের কালো কাপড়, হাতে নির্দেশনার বই। পুরুষরাও স্বাধীন নয়। কেউ একটু অন্যরকম কোনো কথা বললেই অবিশ্বাসী, দেশদ্রোহীর তকমা পেয়ে যায়। এই পৃথিবীতে এখনো সূর্য ওঠে ঠিকই, কিন্তু আলো পড়ে না মানুষের মনে। মেঘলার প্রতি মুহূর্তে অনুশোচনা হয় এখন। সেদিন কথার কথা শুনে পালিয়ে গেলেই ভালো হতো। এই নতুন নিয়ম ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। এখন তো ওরা আর ভিসা পাবে না। সেদিন আবার বাড়িওয়ালা এসে শাসিয়ে গেল, বলল, এই যে তোমাদের এই ফ্ল্যাট ছাড়তে হবে। মেঘলা কথা প্রতিবাদ করলেও বাড়িওয়ালা আমল দিল না। অনেক বাকবিতণ্ডার পর একটু সুর নরম করে বলল, একটা বুদ্ধি দিতে পারি। তোমাদের একজন এখানে থাকো, আরেকজন থাকো 2nd ফ্লোরে, মানে আমার যে ফ্ল্যাটটা ফাঁকা আছে সেখানে। তাহলে কাছাকাছি থাকতেও পারবে, আবার দেখাও হবে। কি বলছেনটা কি আপনি? দুজনে দুটো ফ্ল্যাট নিয়ে ডাবল ভাড়া দিতে হবে? আরে আমি কি অত বোকা নাকি যে লেসবিয়ান কাপলকে ফ্ল্যাট ভাড়া দিয়ে জেলে যাব? আরে শোনো, পরিস্থিতি পাল্টাচ্ছে। আমি না হয় অ্যাপার্টমেন্টের কমিটিকে বলে দেবো যে সামাজিক বোর্ড বা নীতি পুলিশ থেকে ভিজিটে এলে তোমাদের সম্পর্ক নিয়ে যেন কিচ্ছুটি না বলে। এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, এই বলে দিলাম। কথা তেড়ে ফুঁড়ে কিছু বলতে যাচ্ছিল। মেঘলা ইশারায় ওকে চুপ করতে বলল। সত্যিই তো,
ভদ্রলোক ওদের পাশে দাঁড়াতে গিয়ে নিজের আর নিজের পরিবারের বিপদ রেখে আনতে যাবেনই বা কেন? পরের দিনই 2B ফ্ল্যাটে শিফট করলো কথা। হাসি কান্না খুনসুটিতে ভরে থাকা বাড়িটায় নেমে এলো থমথমে নিস্তব্ধতা। ওদের এতদিন ধরে তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য ভেঙে চৌচির হয়ে গেল এক মুহূর্তে। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো মেঘলা। এই সময় মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত যে মানুষটা, সে আজ পাশে নেই। কথার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত লেগে আছে বেডশিটের প্রতিটা ভাঁজে। বালিশে এখনো ওর চুলের গন্ধ। ঘরের প্রতিটা কোণায় ওর স্মৃতি। আধ খাওয়া সিগারেট, কাজল পেন্সিল, পুরনো গানের অ্যালবাম। একাকিত্ব, উদ্বেগ, রাগ, বিচ্ছেদের বেদনায় ছটফট করতে লাগলো মেঘলা। এই সমাজে ওদের ভবিষ্যৎ কি? ভেবেছিল টাকা পয়সা জমিয়ে আর কয়েক বছর পর একটা বাড়ি কিনবে দুজনে, একটা মিষ্টি বাচ্চা দত্তক নেবে, মৌসুমী বায়ুর মতো ফুরফুরে জীবন কাটবে। কোথায় কি? এক লহমায় ওদের সাজানো বাগান শূন্য ক্যানভাস হয়ে গেছে। আর কখনো কি একসাথে থাকতে পারবে দুজনে? বিষাদের ভারে শেষ রাতে মেঘলার দু চোখে ঘুম নেমে এলো। আর একলা চাঁদ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। দরজা খুলুন! এই শিগগিরই দরজা খুলুন! দরজা খুলুন! আমরা নীতি পুলিশ রুটিন ভিজিট করতে এসেছি। দরজা খুলুন! এত সাবধানতা অবলম্বন করেও বিপদ এড়ানো গেল না। বোর্ডের নিয়মে নীতি পুলিশের এই রুটিন ভিজিট এখন নিউ নর্মাল। কি নাম, বয়স কত আপনার? দেখি আইডিটা দেখি। এই যে আইডি। বুঝলাম, আপনার বয়স 32। এতদিনে যখন নিজের স্বামী বেছে নিতে পারেননি, সামাজিক বোর্ড নিজের উদ্যোগেই আপনার বিয়ে দেবে। আগামী শনিবার টাউন হলে গণবিবাহ হবে। আপনার উপস্থিতি কিন্তু বাধ্যতামূলক। কথার জন্যেও নির্দেশ এলো। তার বয়স 27। এক্ষুনি বিয়ে করার ফরমান জারি না হলেও তাকে কারেকশন ক্যাম্পে গিয়ে আদর্শ স্ত্রী হওয়ার প্রশিক্ষণ নিতে হবে। সন্ধেবেলা ঘর অন্ধকার করে বসেছিল দুজনে। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আগে এই সময় ওরা সোফায় গা এলিয়ে দিয়ে সিনেমা দেখত, কিংবা রোম্যান্টিক আবহ সঙ্গীতের ব্যাকড্রপে মেতে উঠত শরীরী খেলায়। হঠাৎ নেমে আসা এই নিউ নর্মালের ঢেউ ব্লটিং পেপারের মতোই ওদের জীবন থেকে সুখ, শান্তি, আনন্দ সবটুকু শুষে নিয়েছে। নীরবতা গিলে খেতে আসছে। মেঘলাই প্রথম মুখ খুলল। আমি যাব না কথা, আমি যাব না, যা হয় হবে। তুই ছাড়া অন্য কারোর সঙ্গে সংসার করার কথা আমি ভাবতেও পারি না। এই নতুন দুনিয়ায় চয়েস শব্দটার কোনো অস্তিত্ব নেই রে। না গেলে তোকে গ্রেপ্তার করে ফাঁসি দেবে। ওদের হাতের পুতুল হয়ে নাচা ছাড়া আর কোনো উপায় নেই রে, আর কোনো উপায় নেই। বলতে বলতে কথা দুহাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ফেলল। মেঘলা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ওর দিকে। সান্ত্বনা দেওয়ার ভাষা এলো না জিভের ডগায়। সামনে যে এক বিন্দু আলোও দেখা যাচ্ছে না। একটা কথা বলবি? হ্যাঁ, বল না। বরের সঙ্গে সহবাস করার পরে তোর শরীর থেকে কি আমার গন্ধ মুছে যাবে? এই নতুন কল্পনা নগরের চোখে আমি একটা ইউট্রাস ছাড়া আর কিচ্ছু নই। আমার শরীরটা নিয়ে ওরা যা খুশি করুক, কিন্তু আমার মন, আমার আত্মা, আমার অনুভূতিকে ওরা দখল করতে পারবে না। কথা, তুই আমার ভালোবাসা ছিলি, আছিস, থাকবি। সময় এগিয়ে গেল ঝড়ের গতিতে। বিক্রম সেনগুপ্ত নামের এক জাঁদরেল পুলিশ অফিসারের সঙ্গে বিয়ে হয়ে গেল মেঘলার।
সে গোঁফে তা দিয়ে বলল, চিন্তা করো না, তোমাকে সব রকম স্বাধীনতা দেব। আমার বাড়িতে অনেক লোক, থাকার জায়গা কম, তোমার ফ্ল্যাটেই থাকবো, আর চাকরিও করতে দেব, বুঝলে সোনামণি? মেঘলা চুপচাপ শুনল, কোনো উত্তর দিল না। এভাবেই তো বাকি জীবনটা কাটাতে হবে। ফুলশয্যার রাতে জড়সড় হয়ে বিছানার এক কোণে বসে রইল মেঘলা। দরজা বন্ধ করে বিক্রম হুইস্কি ঢালল গ্লাসে। কোনো ভনিতা ছাড়াই মেঘলাকে বলল, কি হলো, কাছে এসো। কিন্তু আমি এখনো মানসিকভাবে প্রস্তুত নই। আমি একটু সময় চাই। পুরুষ সিংহরা বউয়ের কনসেন্টের পরোয়া কোনোদিনই করে না। এগিয়ে গেল বিক্রম। ওর পায়ে কোনো দ্বিধা নেই, দু চোখে হিংস্রতা। মেঘলা যেন ওর পাওয়া একটা ট্রফি, যা নীতি পুলিশ ওকে পুরস্কার হিসেবে দিয়েছে। প্লিজ, অন্তত আজকের রাতটা। মেঘলার হাত মুছড়ে বিছানায় ফেলে দিল বিক্রম, ছেড়ে দিল পরনের শাড়ি। ওর মুখে হাত চাপা দিয়ে নির্বিচারে ক্ষতবিক্ষত করল ওর শরীর। জোর করে প্রবেশ করল ওর মধ্যে। এতদিন মেঘলা কথার ভালোবাসাবাসী খেলার সাক্ষী থাকত যে বেডশিট, তার সাদা অন্তরাত্মায় ধর্ষণের রক্তের ছিটে লাগল। মেঘলাকে ছিঁড়ে খাওয়ার পর পাশ ফিরে শুয়ে সিগারেট ধরিয়ে বিক্রম বলল, এটাই তোর নতুন জীবন, অভ্যেস করে নে, বুঝলি, না হলে পছতাতে হবে। সারা শরীরটা ব্যথায় টনটন করছে। কোনো রকমে টলতে টলতে বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো মেঘলা। কিন্তু অপমান ধুয়ে গেল না, ধুয়ে যায় না। হড়হড় করে বমি করতে করতেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ও। পরের দিন সকালে মেঘলার শরীরের দগদগে কালশিটেগুলো দেখে কথার দু চোখ তপ করে জ্বলে উঠল। মেঘলা মিনমিন করে বলল, রিয়্যাক্ট করিস না, সয়ে যাবে ধীরে ধীরে। কথা কিছু না বলে নিজের ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ করে দিল। বেশ কয়েকদিন পর এক সন্ধেবেলা অ্যাপার্টমেন্টের কমন স্পেসে বিক্রমকে অচেতন অবস্থায় পাওয়া গেল। ডাক্তার এসে পালস দেখে মৃত ঘোষণা করলেন এবং বলেই দিলেন অস্বাভাবিক মৃত্যু। কথা নির্বিকারভাবে মেঘলাকে বলল, নতুন নিয়ম অনুযায়ী বিধবাদের বিয়ে করার রীতি নেই। একা থাক, শান্তিতে থাক, পড়াশুনো লেখালেখি করে বাকি জীবনটা কাটিয়ে দে। কিন্তু এটা ঘটলো কিভাবে? হিসেব তো মিলছে না। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরেছি। সেলফ ডিফেন্সের ট্রেনিংটা কিছু তো কাজে লাগলো। মানে এসব কি বলছিস? কখন, কিভাবে? দিন 10 ধরে ফ্লার্ট করছিলাম জানোয়ারটার সঙ্গে। সন্ধেবেলাও যখন বাড়ি ফিরে গাড়ি পার্ক করে, সেই সময় আমিও রোজ নানা ছলছুতোয় নিচে থাকতাম। ইদানিং মিষ্টি মিষ্টি কথা বলতাম। আজ চায়ের নিমন্ত্রণ করতেই মধুর লোভে সুর সুর করে চলে এলো আমার ফ্ল্যাটে। বাকি প্ল্যান আমার করাই ছিল। ওকে সিডিউস করে বেডরুমে নিয়ে গিয়ে হাত মুখ বেঁধে বালিশ চাপা দিয়ে শেষ করে ফেলেছি। কেমন পুলিশ ট্রেনিং নিয়েছে কে জানে। নিজেকে তো সেভাবে ডিফেন্ডই করতে পারলো না। তুই আর কি মারছিস তো? কি রে, হ্যাঁ? কথা শোন, এটার জন্য কিন্তু যে কোনো মুহূর্তে তুই অ্যারেস্ট হয়ে যাবি। এমন বোকার মতো প্ল্যান কেউ করে? কমন স্পেসে সিসিটিভি আছে, তুই জানতিস না? ও তোর ফ্ল্যাটে গেছে, তুই ওকে টানতে টানতে বাইরে নিয়ে গেছিস, সবটা রেকর্ড হয়ে গেছে। এবার তুই নিজেকে কিভাবে বাঁচাবি? হ্যাঁ, ইচ্ছা করেই করেছি। আলো আঁধারিতে মুখে মাস্ক পরে ছাদ থেকে ঠেলে ফেলে দিলে বা খাবারে বিষ মিশিয়ে দিলে তোর ওপরে সন্দেহ এসে পড়তো। নতুন নিয়মে মেয়েদের ড্রাইভিং করা বারণ।
তাই গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার অপশনটাও ছিল না। এখানে একটু তদন্ত করলে ক্লিয়ার প্রমাণ হয়ে যাচ্ছে যে খুনি আমি। বেশি জল ঘোলা হবে না ব্যাপারটা নিয়ে। আমাদের সম্পর্কের কোনো অফিসিয়াল প্রমাণ নেই, একসাথে ছবি ইত্যাদি যা ছিল আমি সব পুড়িয়ে দিয়েছি। কেউ যদি মুখ ফসকে কিছু বলেও দেয় তাহলেও শুধু আমার মোটিভটাই ওরা বুঝবে। কিন্তু তুই সেই সময় নিজের ফ্ল্যাটে ছিলি, এই ঘটনায় তোর কোনো হাত নেই। তাই তোকে দু একবার জেরা করলেও তোর কোনো শাস্তি হবে না। তাছাড়া এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে খুনটা আমিই করেছি, তাই আমাকে যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি দিয়ে ওরা কেসটা ক্লোজ করে দেবে। মেঘলা, তুই তুই নিরাপদে থাকবি, বুঝলি আমার পাগলি? তুই এটা কেন করলি? আমার জন্য নিজেকে এভাবে কেন করলি? ভালোবাসার জন্য এটুকু তো করাই যায়। প্রতি রাতে তুই ধর্ষিত হবি আর আমি চুপচাপ সেটা দেখে যাব? না, সেটা হবে না, সেটা হতে পারে না, সেটা কখনো হবে না। মেঘলা যেমনটা অনুমান করেছিল ঠিক তেমনটাই হলো। সিসিটিভি ফুটেজ থেকে নীতি পুলিশ অ্যারেস্ট করলো কথাকে। আগেকার দিনের মতন এখন কোর্ট রায় দিতে বেশি সময় নেয় না। দিন 15 পরেই সংবাদপত্রে দোষীদের নামের তালিকায় কথার নাম দেখল মেঘলা। সামনের সোমবার অন্য অপরাধীদের সঙ্গে টাউন স্কোয়ারে ফাঁসি হবে ওর। ফাঁসির দিনে টাউন স্কোয়ার লোকে লোকারণ্য হয়ে থাকে। ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল মেঘলা, চোখে জল, বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ওর হাতে একগুচ্ছ লাল গোলাপ, কথার প্রিয় ফুল। কিন্তু না, ফুল দিতে পারেনি প্রেমিকাকে। ফাঁসির আগে শেষবার দেখা করার অনুমতিটুকুও মেলেনি। না হয় কথার স্মৃতির উদ্দেশ্যে ফুলগুলো নদীতে ভাসিয়ে দিয়ে চলে যাবে। কথার মৃতদেহটাও যে বোর্ডোকে হ্যান্ড ওভার করবে না। অনাথ আশ্রমে বড় হয়ে ওঠা কথার 3 কুলে আর কেউ ছিল না। একসঙ্গে থাকা শুরু করার পর একদিন মেঘলাই ওর হাত ধরে বলেছিল, আজ থেকে আমি তোর পরিবার, নিজেকে একদম একা ভাববি না, বুঝলি? আমি তোকে আগলে রাখবো, তোর গায়ে একটাও আঁচড় লাগতে দেব না। কথা রাখতে পারল না মেঘলা, হেরে গেল। শাড়ি বেঁধে অপরাধীদের নিয়ে আসা হচ্ছে। কথার সঙ্গে ক্ষণিকের জন্য চোখাচোখি হলো ওর। আবেগের রেখা ফুটে ওঠার আগেই কালো কাপড়ে ঢেকে দেওয়া হলো ওর মুখ, গলায় পরিয়ে দেওয়া হলো ফাঁসির দড়ি। ঠিক সকাল 9টার সময় কল্পনা নগরীর টাউন হলের বড় ঘণ্টাটা 3 বার বাজল ঢং 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 করে। ফাঁসির দড়িটা নেমে এলো। চিরকালের মতো ঘুমের দেশে চলে গেল কথা। মেঘলা ধীরে ধীরে বসে পড়ল মাটিতে। কান্নারা জলপ্রপাত হয়ে বেরিয়ে আসতে চাইছে। সেই কান্নার বুকে অক্ষম বাঁধ দিতে গিয়ে ওর সারা শরীর কাঁপছে। চোখের সামনেটা সাদা হয়ে আসছে। ভূমিকম্প হচ্ছে কি? যন্ত্রণারা বুকের ওপর চেপে বসেছে পাহাড়ের মতো। এত কষ্ট নিয়ে বেঁচে থাকা যায়? সম্ভব? হঠাৎ ওর আঁচল ধরে টান মারল কেউ। ও ঘুরে দেখল একটা বাচ্চা ছেলে তাকিয়ে আছে ওর দিকে।
হাতে একটা চিরকুট, তাতে লেখা কয়েকটা লাইন। মনের মাঝে সাঁঝের বেলা বেহুলার ভেলা বয়ে চলুক, সোহাগ মাখা ঠোঁটের স্পর্শ পাথরের বুকে উজান তুলুক। সাক্ষী রইলে তুমি প্রিয়তমা, সাক্ষী রইল অভিমানী ফাগুন। আমি হলাম ফিনিক্স যখন সমাজ সর্বগ্রাসী আগুন। প্রেম.com সিজন 6 ডার্ক অ্যান্ড লাভলিতে আপনি শুনলেন ডক্টর অনিন্দিতা দের লেখা গল্প সাক্ষী প্রিয়তমা। আজকের গল্পে গল্প পাঠে অগ্নি, কথার চরিত্রে অয়ন্তিকা, বিক্রমের ভূমিকায় নীল, সঞ্চালকের চরিত্রে সায়ন এবং সুপ্রীতি, নীতি পুলিশের ভূমিকায় আকাশ এবং দেবার্ঘ্য, বাড়িওয়ালার চরিত্রে পুষ্পল, সমবেত কণ্ঠে টিম মির্চি বাংলা, সাউন্ড ডিজাইনে ইন্দ্রনীল, ক্রিয়েটিভ ডিজাইন আলেখ্য, ডিজিটাল পাবলিসিটি সৃষ্টি, বিশেষ সহযোগিতায় এবং অম্লানের চরিত্রে অরিজিৎ, পরিচালনা রেডিও রূপান্তর এবং মেঘলার ভূমিকায় আমি মোহর। টিম প্রেম.com আন্তরিক ধন্যবাদ জানায় অনিন্দিতা দেকে এই গল্পটি পাঠানোর জন্য। আমরা আবার হাজির থাকব আগামী সপ্তাহে একই সময়ে নিয়ে আরও একটি ডার্ক অ্যান্ড লাভলি গল্প। ততদিন স্টে প্রেমড অ্যান্ড কিপ লিসনিং টু মির্চি।